বন্ধুরা, যেটি আমরা সাধারণত কোনো মেডিকাটি পাই না, দেশি কিংবা বিদেশি যে কোনো মেডিকাটি কোথাও পাওয়া যায় না। আপনাদের ঘরে অনেক বই আছে, আপনারা হয়তো দেখবেন। আমি অনেকগুলো পণ্ডিতের বই ঘেঁটে ঘেঁটে একটা কাজ করার চেষ্টা করছি, সেটি হলো প্রত্যেকটা মেডিসিনে পিকুলিয়ার লক্ষণ, অদ্ভুত লক্ষণ, আনকমন লক্ষণ। আমরা বলি যে পিকুলিয়ার, অদ্ভুত কিংবা আনকমন লক্ষণ একটা পেলেও অনেক সময় ট্রিটমেন্ট করা যায়, কারণ এই পিকুলিয়ার লক্ষণের গুরুত্ব অনেক বেশি। যেমন মানসিক লক্ষণের গুরুত্ব অনেক বেশি, ঠিক তেমন পিকুলিয়ার লক্ষণেরও গুরুত্ব অনেক বেশি। ঠিক তেমনি সেন্সেশন অ্যাজিভ, অনুভূতি বোধহয় এমন হচ্ছে, বোধহয় এমন হয়, এই যে অনুভূতি, এই সেন্সেশন অ্যাজিভ, সেটিও কিন্তু দারুণ একটি লক্ষণ। আমরা এখন দেখে আসি যে অদ্ভুত লক্ষণ বা পিকুলিয়ার লক্ষণ। প্রথমে আমরা দেখে আসব একক এবং ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার লক্ষণ, অর্থাৎ এই একটি মাত্র লক্ষণ, আর কোনো ওষুধে নাই। যেমন ফার্স্ট গ্রেড তেমন একক, আর কোনো ওষুধে নাই। সেই লক্ষণগুলো কি কি আমরা একটু দেখে আসি। বন্ধুরা, ঘুমের সময় অবিরত পা নাড়াতে থাকে, ফার্স্ট গ্রেডের লক্ষণ। এই লক্ষণটি খেয়াল করবেন বন্ধুরা। গ্রেডের দিক দিয়ে যদি হিসাব করেন তাহলে একক, কিন্তু যদি গ্রেডের দিক দিয়ে হিসাব না করেন তাহলে কিন্তু একক নয়। মেডোরিনামে, লাইকোপোডিয়াম এবং জিঙ্কামেট, তিনটা ওষুধের মধ্যে পাবেন ঘুমের মধ্যে অবিরত পা নড়াই। আমি বন্ধুরা মেডোরিনাম পড়ানোর সময় আপনাদের কাছে একটা কথা বলছিলাম, যদি কখনো দুষ্টু প্রকৃতির বাচ্চা ঘুমের মধ্যে অবিরত পা নড়ায় এবং বিছানায় প্রস্রাব করে এবং সেই প্রস্রাবে যদি ভীষণ দুর্গন্ধ থাকে, যদি কোনো শিশু বিছানায় প্রস্রাব করে, প্রস্রাবে মানে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে এবং প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ থাকে, এবং এই বাচ্চাটি যদি দুষ্টু প্রকৃতির হয় এবং ঘুমের মধ্যে অবিরত পা নড়ায়, তবে মেডোরিনাম, এবং এই বাচ্চাটি এই লক্ষণগুলি যদি থাকে, তাহলে যদি ছেলে বাচ্চা হয়, ও যখন বড় হবে তখন সে নেশাখোর হবে, দুশ্চরিত্র হবে। কিন্তু যদি এই বাচ্চাটি মেয়ে বাচ্চা হয়, তাহলে এই বাচ্চাটি যে বিছানায় প্রস্রাব করছে, প্রস্রাব ভীষণ দুর্গন্ধ, ঘুমের মধ্যে অবিরত পা নাড়ায় এবং দুষ্টু প্রকৃতির, তাহলে এই মেয়ে বাচ্চাটি যখন বড় হবে তখন তার মাসিক প্রচুর ব্যথাযুক্ত মাসিক হবে এবং তার জরায়ু এবং ওভারিতে টিউমার হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই পুরুষ এবং মেয়ে বাচ্চা যাই হোক, এরা বড় হলে পড়ালেখায় অমনোযোগী হবে, পড়ালেখা করতে চাইবে না। তা সে বন্ধুরা ঠিক অনুরূপভাবে ঘুমের মধ্যে অবিরত পা নাড়ায়, এটি ফার্স্ট গ্রেড, এটি কস্টিকামের একটি লক্ষণ। এখন আসি বন্ধুরা যে আর একটা ফার্স্ট গ্রেডের লক্ষণ, দ্রুত, খুব দ্রুত যদি কফ উঠে আসে ভিতর থেকে, ধরেন তার কাশি বা ঠান্ডা লেগেছে, কফটা খুব দ্রুত যদি উঠে আসে, তাহলে তার পাকস্থলীতে ব্যথা শুরু হয়ে যাবে। এটি একটি পিকুলিয়ার ফার্স্ট গ্রেডের লক্ষণ। অর্থাৎ রোগী এসে বলবে, ডাক্তারবাবু কি বলবো, আমার কফটা দ্রুত উঠে আসে, আর যেই মাত্র কফটা উঠেছে আমার পাকস্থলীতে ব্যথা শুরু হয়ে যায়। ফার্স্ট গ্রেডের লক্ষণ, একক লক্ষণ। বন্ধুরা, ঘুম থেকে জাগলে আক্রান্ত অঙ্গ কাঁপে। রুগী এসে বলবে, ডাক্তারবাবু কি বলবো, আমার যে জায়গাটায় না ব্যথা, যে জায়গাটা না ঘা, যে জায়গাটা না কষ্ট, আমি ঘুম থেকে জাগলে ওই জায়গাটা কাঁপে, আর শরীরের বাইরের দিকটাও কাঁপা শুরু হয়। আর আমি যদি বসে থাকি তাহলে এটা আরো বাইরে যায়, কিন্তু আমি শুয়ে পড়লে কমে যায়। এই যে বসে থাকলে বাড়ে এবং ঘুম থেকে উঠলে আক্রান্ত অঙ্গটা কাঁপে, এটি হচ্ছে ফার্স্ট গ্রেডের একক লক্ষণ বন্ধুরা। তাহলে পিকুলিয়ার এবং ফার্স্ট গ্রেড খেয়াল করেছেন, গ্রেডিং এর দিক দিয়েও ফার্স্ট, আর এরপরে তা আনকমন। তাহলে কত গুরুত্ব, একটা লক্ষণ দিয়েও কিন্তু কস্টিকামকে নির্বাচন করা যায়। এই গেল পিকুলিয়ার ফার্স্ট গ্রেডের আরো একটা লক্ষণ আছে বন্ধুরা। কস্টিকামের রুগীরা পায়খানা যদি কষা হয়, বসে পায়খানা হবে না। যদি দাঁড়ায় তাহলে তার পায়খানাটা ক্লিয়ার হয়, বসে পায়খানা হতে চায় না, যদি হয় ভালো হয়ে হয় না, অনেক প্রেসার দিতে হয়। কিন্তু রুগী বলবে, ডাক্তারবাবু সাধারণত বসেই তো পায়খানা হওয়ার কথা, আমি বসে থাকলে আমার পায়খানা কিছুতে হতে চায় না, অনেক কষ্ট হয়, অনেক প্রেসার দিতে হয়, কিন্তু আমি যদি দাঁড়িয়ে পায়খানা করি তাহলে পায়খানাটা সুন্দর হয়। আর যদি বসেও পায়খানা করতে হয় তাহলে আমাকে পিঠটা সোজা করতে হয়, তবে খানিকটা হয়। কিন্তু দাঁড়িয়ে যদি যাই আমি পুরোপুরি, তাহলে আমার পায়খানাটা অনেকটা ক্লিয়ার হয়। এই পিকুলিয়ার লক্ষণটি ফার্স্ট গ্রেডের। তবে এই লক্ষণটি অ্যালুমিনার মধ্যেও আছে, তবে অ্যালুমিনা কিন্তু ফার্স্ট গ্রেড নয়, অ্যালুমিনা হচ্ছে সেকেন্ড গ্রেড। এখন আসি বন্ধুরা, এই গেল ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার। সেকেন্ড গ্রেডের কিছু পিকুলিয়ার লক্ষণ আছে, আমরা দেখে আসি। যখনই সে পায়খানায় বসে একটু কোদ দেয়, প্রেসার দেয়, অমনি তার মধ্যে একটা টেনশন শুরু হয়ে যায়, না জানি কি বিপদ হবে, এটি সেকেন্ড গ্রেড।
আমি সেকেন্ড গ্রেড বারবার বলবো না, আমি এক দাগাড়ে পড়ে যাবো, এক নাগাড়ে বলে যাব, আপনারা ধরে নেবেন এগুলো সবগুলো সেকেন্ড গ্রেডের এবং একক। আগে যেগুলো বললাম সেগুলোর মধ্যে একক এবং একক ছাড়াও ছিল, এখন এখানে সবগুলোই প্রায় একক। যদি কোনো কারণে কস্টিকামের রুগীরা বিরক্ত হয় তাহলে তার কথা তোতলা হয়ে যায়, কথা তোতলা হয়ে যায়। যেমনটা মার্কসলের রুগী যদি রাগ হয় তবে তার কথা একটু আটকে যায়, আর কস্টিকাম যদি বিরক্ত হয় তাহলে তার কথা তোতলা হয়ে যায়। বন্ধুরা, পাইলসের রুগী যদি হয়, সে যদি কস্টিকাম হয়, তাহলে যখনই সে চিন্তা করবে আমার পাইলস, বাস পাইলসের কথা ভাবলে তার পাইলসের ব্যথা বেড়ে গেল, অথবা পাইলসের বিল্ডিং শুরু, এক কথায় তার পাইলসের কথা সে ভাবলে ওটা বেড়ে গেল। আবার যদি এমন হয় যে রুগীটির শরীরের কম্পনের রোগ আছে, কাঁপে, আপনার কম্পন বুঝি তো, যে কাঁপে, শরীরের কোনো অঙ্গ কাঁপে, তো কোনো কারণে তার মানে দেখা যায় হাত পা বা কোনো অঙ্গ কাঁপে, এই রোগটা তার আছে। এখন হঠাৎ করে তার মনে পড়েছে যে আমার কাঁপার কথাটা মনে পড়ে গেছে, কাঁপার কথা মনে পড়লে তার কাঁপুনি বেড়ে যায়। অর্থাৎ পাইলসের কথা মনে পড়লে যেমন পাইলস বেড়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, অনুরূপভাবে কাঁপুনির কথা মনে পড়লে তার কাঁপা বেড়ে যায়। এখন আসি বন্ধুরা, যে কোনো কারণে যদি ভয় পায় তাহলে তার পায়খানার বেগ এসে পড়ে। কোনো কারণে যদি ভয় পায় পায়খানার বেগ এসে পড়ে। জেলসিমিয়ামে বোধহয় এরকম একটা লক্ষণ আছে, যদি সে দুঃসংবাদ শুনে তাহলে তার পায়খানার বেগ এসে পড়ে, যদি ভুল না করি, আর ভুল করলে আপনারা শুধরে নেবেন। তাহলে জেলসিমিয়ামে পায়খানার দুঃসংবাদ শুনলে পায়খানার বেগ আসে, এই তো। আর যদি ভয় পায় কস্টিকাম তাহলে তার পায়খানার বেগ আসে। কোনো কিছু স্পর্শ করলে মনে হয় যে হাতের আঙ্গুলটা বড় হয়ে গেছে, কোনো কিছু এভাবে ধরলো, স্পর্শ করলো, রুগী এসে বলবে ডাক্তারবাবু আমি কিছু ধরলে মনে হয় আমার হাতের আঙ্গুল বড় হয়ে গেছে, এটা একটা পিকুলিয়ার লক্ষণ। গ্যাসের আলো যদি দেখে, গ্যাসের চুলা যাদের বাড়িতে আছে, গ্যাসের আলো দেখলে তার মাথা ঘুরায়, অথচ অন্য আলো দেখলে কিন্তু মাথা ঘুরায় না। সামিম, এদিকে খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, কোনো কথা নাই, যেই ঘরের মধ্যে ঢুকবে অমনি তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কখনো যদি নাক ঝাড়ে, আমরা সর্দি হলে নাক ঝাড়ি না, নাক ঝাড়লে সে চোখে ঝাপসা দেখে। যদি কখনো সে মাথাটা একটু এইভাবে ফিরায় এদিকে কিংবা এদিকে, মাথাটা পাশ ফিরালে বলবো ডাক্তারবাবু আমার কানের মধ্যে কটকট করে শব্দ করে। বলেন তো কি একটা অদ্ভুত ব্যাপার। যদি পেটে ঠান্ডা বাতাস লাগে, কোনো কারণে গাঞ্জিটা একটু উঁচা করেছে, পেটে ঠান্ডা বাতাস লেগেছে, তাইলে তার ডায়রিয়া পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, এই জন্য পেটটা ঢেকে রাখতে হবে। অর্থাৎ পেটে ঠান্ডা বাতাস লাগলে তার ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরু হয়ে গেল। বন্ধুরা, বসে থাকলে অসাড়ে প্রস্রাব হয়, কিন্তু দাঁড়িয়ে থাকলে তার প্রস্রাব আটকে যাবে। দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না, দাঁড়িয়ে প্রস্রাব করতে গেলে প্রস্রাব আটকে যায়, কিন্তু বসে আছে প্রস্রাব আপনা আপনি হয়ে যাচ্ছে, টের পাচ্ছে না। এগুলো সবগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড এবং একক লক্ষণ, এগুলো আর কোনো মেডিসিনে আমরা পাই না। সহবাসের সময় সাধারণত বীর্যপাত হওয়ার কথা, কিন্তু কস্টিকামের একটা পিকুলিয়ার লক্ষণ আছে, সহবাস করার সময় রক্ত যায়। রুগী এসে বলবে ডাক্তারবাবু আমি তো ভয় পেয়ে গেছি, কেন? মেলামেশার সময় বীর্যপাত হওয়ার কথা, রক্তপাত হচ্ছে। পিকুলিয়ার এবং সেকেন্ড গ্রেড। বন্ধুরা, খাওয়ার পরে জরায়ুতে ব্যথা হয়। মহিলা পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু একটা অদ্ভুত কথা, কি আমি যখনই খাই খাওয়ার পরে আমার জরায়ুতে ভীষণ ব্যথা করে। শুধুমাত্র যদি শয় তাহলে কাশি হয়, যদি হেঁটে বেড়ায় বসে থাকে কাশি হবে না, যেই মাত্র শয় সেই মাত্র কাশি, উঠে বসলেই হেঁটে বেড়াইলে কাশি নাই। সেকেন্ড গ্রেডের একক, এগুলো সব সেকেন্ড গ্রেডের একক এবং পিকুলিয়ার লক্ষণ, অদ্ভুত লক্ষণ। বন্ধুরা আসি, কাশির সময় তার পাছায় ব্যথা করে। ব্যথাটা কেমন ব্যথা? চাপ ধরা ব্যথা। বন্ধুরা, এই যে কাশির সাথে পাছায় ব্যথা, আমরা যে বলি কনকমিডেন্স লক্ষণ কোনগুলো? সহগামী। কনকমিডেন্সের বাংলা হচ্ছে সহগামী, অর্থাৎ এই রোগের সাথে এই রোগটি দেখা যাচ্ছে, কিন্তু এটির সাথে এটি সম্পর্ক নাই। কাশি দিলে পাছায় ব্যথা হওয়ার কথা নয়, হিপে ব্যথা হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে। এটিকেই বলা হচ্ছে পাছা। কাশির সাথে পাছায় যে ব্যথা, এই পাছার ব্যথাটা হচ্ছে সহগামী, অর্থাৎ কাশি দেখা দিলে পাছায় ব্যথা দেখা দেয়। যেমন ভাবে ক্যাপসিকামে আমরা কাশি দিলে কনুয়ে ব্যথা হতে পারে, হাঁটুয়ে ব্যথা হতে পারে, কাশি দিলে কনুয়ে হাঁটুতে ব্যথা হওয়ার কথা নয়, কিন্তু হয়। এটিকে বলা হচ্ছে ওই রোগের এটি সহগামী লক্ষণ, অর্থাৎ কনকমিডেন্স। তো বোঝা গেল বন্ধুরা, এটি হচ্ছে কনকমিডেন্স, যে কাশির সাথে পাছায় ব্যথা, এটি হচ্ছে কনকমিডেন্স লক্ষণ। যে পাশে চেপে শয়
সেই পাশের উরুতে রাতের বেলায় ক্ষতকর ব্যথা, কোনো জায়গায় ঘা হলে যেরকম ব্যথা। হ্যাঁ, আমাদের সাথে সাহেব আনসারি স্যার আছেন কুমিল্লা থেকে, উনি লাঙ্গলকোট হোমিওপ্যাথি মেডিকেল কলেজের টিচার, আমার খুব প্রিয় মানুষ। উনি একটা বিশাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কর্মকর্তা। স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে এসেছেন। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, কারণ আমি একটু আলোচনার দিকে মনোযোগ আছে। তো বন্ধুরা আসি, যে পাশে চেপেছে হয় সে পাশের উরুতে তার রাতে ক্ষতকর ব্যথা, কোনো জায়গায় ক্ষত বা ঘা হলে যেরকম ব্যথা এরকম ব্যথা। উপর থেকে নিচের দিকে নামবে, যখন সিঁড়ি বেয়ে নামছে, গাছ থেকে নামছে, ছাদ থেকে নামছে, তখন তার পা কাঁপবে। এটি একটা অদ্ভুত লক্ষণ যে ওপর থেকে নামলেই তার পা কাঁপে। আবার গরম ঘরে তার হাত দুর্বল হয়ে যায়, বলবে আমি গরম ঘরে ঢুকলে আমার হাতে একটা দুর্বলতা কাজ করে। ভিজে গরম আবহাওয়ায় বাতের ব্যথা উপশম। বন্ধুরা পিকুলিয়ার, অদ্ভুত অদ্ভুত। কিরকম দেখেন, কষ্টিকাম কিন্তু শীতকাতর, শীতকাতর মানুষদের শীতে বা ঠান্ডায় রোগ বাড়ার কথা, কিন্তু অদ্ভুত যে সে নিজে শীতকাতর অথচ তার বাতের ব্যথাটা ভিজা গরম আবহাওয়ায় বাতের ব্যথা তার উপশম হয়, আর ঠান্ডা বাতাসে তার ভিজা গরম আবহাওয়ায় তার বাতের ব্যথাটা উপশম হয়, যেখানে তার ব্যথা বাড়ার কথা ছিল। হ্যাঁ তফিউল, ধন্যবাদ। মাসিকের সময় শরীর হলুদ হয়ে যায়, মহিলা পেশেন্ট এসে বলবো আমার প্রত্যেকবার মাসিকের সময় আমার শরীরটা হলুদ হয়ে যায়, এটি একটি পিকুলিয়ার লক্ষণ। তাহলে এই যে আমি 25-30টা লক্ষণ বললাম, এগুলো সব হচ্ছে পিকুলিয়ার। এগুলো এক একটা লক্ষণের উপর ভিত্তি করেও কিন্তু ওষুধ দেয়া যেতে পারে। পিকুলিয়ার লক্ষণ ছাড়াও অনেকগুলো অদ্ভুত লক্ষণ আছে, সেগুলো যদি আমি পড়তে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো অন্তত আমি কয়েকটা পিকুলিয়ার লক্ষণ পড়তে চাই, বলতে চাই। এদের মধ্যে খুব ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমাতে পারে না, এটি একটি পিকুলিয়ার লক্ষণ। এদের মাসিকটা শুধুমাত্র দিনের বেলায় থাকে, রাত হলে বন্ধ হয়ে যায়, পিকুলিয়ার লক্ষণ। সম্ভবত এর উল্টা একটা লক্ষণ আছে, এমনকার বা এরকম কোন একটা ওষুধে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে তার মাসিকটা বোধহয় রাতের বেলায় থাকে, দিনের বেলা বন্ধ। যাক, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। যদি কষ্টিকামের রোগীরা নিঃশ্বাস ছাড়ে তবে তার কাশি হয়। বন্ধুরা কষ্টিকামের একটা সুপার গ্রেডের লক্ষণ আছে, অর্থাৎ ফার্স্ট গ্রেডের আরো এক র্যাঙ্ক ওপরে। ফার্স্ট গ্রেড তো হচ্ছে 3 মার্কস, আর সুপার গ্রেড হচ্ছে 4 মার্কস। একক এবং সুপার গ্রেডের লক্ষণ, যে কখনো যদি কোনো পেশেন্ট পান যে পানিতে ভিজার কারণে তার মুখমণ্ডল ডান সাইড প্যারালাইসিস হয়ে গেছে, অর্থাৎ মুখমণ্ডলে প্যারালাইসিস হয়েছে, এটি একক এবং সুপার গ্রেড একটা লক্ষণ। পেশেন্ট দেখতে গেছেন, পেশেন্ট বলছে, পেশেন্টের অ্যাটেন্ডেন্স বলছে যে পানিতে ভিজার পরেই তার হঠাৎ করে এই মুখের প্যারালাইসিস হয়ে গেছে। সাধারণত ডান দিকে কষ্টিকামের প্যারালাইসিসটা বেশিরভাগ হয়। এটি সুপার গ্রেডের লক্ষণে একটা লক্ষণের উপর ভিত্তি করে আপনার এরকম প্যারালাইসিসের পেশেন্টকে এই ওষুধটি দিতে পারেন। লক্ষণ মিলালে দেখবেন বাকিগুলো মিলে যাচ্ছে। এখন আমরা একক কিছু ফার্স্ট গ্রেড দেখে আসি বন্ধুরা। যে খোলা বাতাসে পায়ের পাতায় টেনে ধরা ব্যথা, এটি হচ্ছে একক এবং ফার্স্ট গ্রেডের লক্ষণ। পায়ে টেনে ধরা ব্যথা এবং হাঁটুর ছিন্নকার ব্যথা, উত্তাপে উপশম, এটিও ফার্স্ট গ্রেডের একক লক্ষণ। অপারেশনের পরে প্রস্রাব বন্ধ হয়ে যায়, এটিও ফার্স্ট গ্রেডের একক লক্ষণ। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত তার আলোতে আতঙ্ক, আলো দেখলে তার একটা আতঙ্ক লাগে, ভয় লাগে, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেডের একক লক্ষণ বন্ধুরা। আর একটা ফার্স্ট গ্রেডের লক্ষণ আছে, সেটি একক নয় কিন্তু ফার্স্ট গ্রেডের লক্ষণ। কষ্টিকামের মানুষেরা খুব কাজ করতে চায়, কাজের মধ্যে ডুবে থাকতে চায়, কাজ করার খুব ইচ্ছা, এটি হচ্ছে ফার্স্ট গ্রেডের লক্ষণ বন্ধুরা। আর একটা সহগামী লক্ষণ সহ আমি ফার্স্ট গ্রেডের লক্ষণ বলতে চাই। কষ্টিকামের মানুষেরা হাঁচি যদি দেয়, কাশি যদি দেয়, কিংবা নাক ঝাড়তে যায়, তাহলে তার আপনা আপনি প্রস্রাব হয়ে যায়। এমনকি ঘুমের মধ্যেও তার অসাড়ে প্রস্রাব হয়ে যায়। তাহলে হাঁচি, কাশি কিংবা নাক ঝাড়ার সময় অসাড়ে প্রস্রাব, এমনকি ঘুমের মধ্যেও অসাড়ে হয়ে যায়, সে টের পায় না। তাহলে হাঁচি কাশির সাথে কি পেলাম? অসাড়ে প্রস্রাবে। অসাড়ে প্রস্রাবটা হচ্ছে সহগামী লক্ষণ। কার সহগামী? হাঁচি, কাশি, নাক ঝাড়া। বন্ধুরা রাতে এরা তার আগে একটা লক্ষণ আমরা দেখে আসি। এদের অর্শ ভীষণ যন্ত্রণাদায়ক, হাঁটলেই বাড়ে,
পাইলসের রুগীরা এসে বলবে ডাক্তারবাবু আমি যদি হাঁটি তাহলে আমার পাইলসের ব্যথা বেড়ে যায়, আমি যদি চুপ থাকি তাহলে আমার ব্যথাটা কম থাকে। মনে হবে অনেকটা ব্রায়োনিয়ার মতো যে চুপ থাকলে কম। আর একটা অদ্ভুত লক্ষণ আছে বন্ধুরা, কাশি হলে পানি খেলে বাড়ার কথা, তো কষ্টিকাম শীতকাতর মানুষ, অথচ যদি তার কাশি হয় সে ঠান্ডা পানি খেলে তার কাশি কমে যায়। এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। এরা রাত্রে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারে না, সারাক্ষণ অস্থির, এপাশ ওপাশ এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে থাকবে, ঘুম আসবে না। ফার্স্ট গ্রেডের লক্ষণ। আবার কখনো কখনো কোনো পেশেন্ট এসে বলবে ডাক্তার সাহেব দীর্ঘদিন যাবত আমার ভীষণ পিপাসা, আমি মাসের পর মাস পানি খেয়ে যাচ্ছি, আমার পিপাসায় যেন উঠছে না, মনে হচ্ছে যেন আমার ভিতর মরুভূমি হয়ে গেছে। পিকুলিয়ার লক্ষণ কিন্তু অনেকটা ফার্স্ট গ্রেডের। বন্ধুরা, কবি নজরুল নির্বাক হয়ে গেছিলেন, শেষ বেলায় আর কথা বলতে পারতেন না, কণ্ঠস্বর হারিয়ে গেছিল। কোনো মানুষের যদি স্বরযন্ত্রের প্যারালাইসিসের কারণে তার স্বর লোপ হয়ে যায়, নির্বাক হয়ে যায়, কথা বললে কথা বোঝা যায় না, কথা আসে না, নির্বাক হয়ে গেছে, তাহলে কস্টিকাম কিন্তু ফার্স্ট গ্রেডের ওষুধ। এটা আপনার মনে রাখবেন। এরকম পেশেন্ট আমি আমার জীবনে একটা পেয়েছিলাম, পরে আবার একটা পেয়েছিলাম, এক দাগ ওষুধের রেজাল্ট এসে গেছিল, অসাধারণ। তো বন্ধুরা, এখন আমরা আসি কিছু ফিজিক্যাল জেনারেল দেখে আসি। খুব গরম কিংবা খুব ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না, অর্থাৎ উভয় কাতর আপনারা বলতে পারেন কস্টিকামকে। আমরা উভয় কাতর খালি মার্কসল চিনি, আজকে আরও কয়েকটা ওষুধ আপনাদের সাথে শেয়ার করতে চাই। কস্টিকাম নিজে উভয় কাতর, মার্কসল, সালফার, ফাইটোলাক্কা এইগুলো হচ্ছে উভয় কাতর। অনেক সময় যখন উভয় কাতর আসে আমরা খালি মার্কসল দিই আর গুলিয়ে ফেলাই। তো বন্ধুরা মনে রাখবেন, মার্কসল, সালফার, ফাইটোলাক্কা, কস্টিকাম সবই হচ্ছে উভয় কাতর। উভয় কাতর ওষুধগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ডাক্তার আব্দুল সামাদের হোমিওপ্যাথ পারাবার বইটা পড়বেন, এখানে বেশ কিছু উভয় কাতর ওষুধের দৃষ্টান্ত দেয়া আছে। এরা খুব স্পষ্ট কাতর। কস্টিকাম এবং ফসফরাস উভয় মিষ্টি অপছন্দ, ম্যাক্সিমাম বই লেখা আছে, কিন্তু রেপার্টরি যদি ঘাটেন তাহলে দেখবেন যে ফসফরাস আবার সেকেন্ড গ্রেডের মিষ্টি পছন্দও আছে। তবে অ্যাভারেজে বেশিরভাগ পণ্ডিতরা বলছেন যে কস্টিকাম এবং ফসফরাস উভয় মিষ্টি পছন্দ করে না, তবে উভয় ঠান্ডা পানি পছন্দ করে। এই জায়গায় এদের মধ্যে মিল আছে যে উভয়ই কি করে না, মিষ্টি পছন্দ করে না, ঠান্ডা পানি পছন্দ করে। কিন্তু একজন আবার আরেকজনের শত্রু, একটা আগে বা পরে আরেকটা ওষুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা আছে। কস্টিকাম আগে বা পরে ফসফরাস দিলে অনেক সময় মুখ দিয়ে রক্ত উঠতে পারে, অনেক সময় মনে হয় যক্ষা হয়ে গেছে, এরকম মনে হবে, ভয় পেয়ে যাবে। এরকম একটা পেশেন্ট ফসফরাসের আগে পরে কস্টিকাম দিয়ে মুখ দিয়ে রক্ত উঠছে, রাধারমন বিশ্বাসকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সেই রুগীটা দেখার জন্য। পরে উনি বলছেন যে ডাক্তাররা ডেকে নিয়ে গেছে যে আপনারা ফসফরাসের আগে বা পরে কস্টিকাম দিয়েছেন, এই কারণেই সমস্যা, ওরা তা মানবে না, লক্ষণ পেয়েছি দিয়েছি। পরে ডাক্তার রাধারমন বিশ্বাস সেটি খুব পাণ্ডিত্যের সাথে মোকাবিলা করেছিলেন, ট্রিটমেন্ট করেছিলেন, রুগীটা সারিয়েছিলেন। এখন আসি বন্ধুরা, ওই যেটা বলছিলাম সেন্সেশন অ্যাজিভ, ডাক্তার ফ্যারিংটন বলছেন যে রুগীর মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আছে, মনে হয় যেন মাথার হাড় কিংবা মগজের মধ্যে একটা শূন্য স্থান আছে, শূন্য হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এটা যদি আমি হিট দিই বা তাপ দিই, কিছু দিয়ে গরম দিই, তাহলে আমার আর থাকে না। রুগী কি বলছে, রুগী কি বলবে, আমার মাথার হাড় কিংবা মগজের মধ্যে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে, এরকম আমার মনে হয়। কিন্তু আমি যদি এটা একটু গরম দিই, সেক দিই কিছু দিয়ে, তাহলে দেখি যে না, ঠিক হয়ে গেছে। এই যে সেন্সেশন অ্যাজিভ, এটি হচ্ছে একটি বিশাল লক্ষণ। সেন্সেশন অ্যাজিভ অর্থাৎ অনুভূতি, এরকম হচ্ছে, এরকম হয়, এটির গুরুত্ব অনেক। এরকম একটা অনুভূতি দিয়েও কিন্তু একটা ওষুধ নির্বাচন করা যায়। বন্ধুরা, এগুলো অনেক দিনের কালেকশন, অনেক বই ঘাটতে হয় আপনাদের জন্য, বসে বসে ঘাটতে ঘাটতে কোমর ব্যথা হয়ে যায়। আপনাদের ভালো লাগে কিনা তা তো আমি জানি না, কিন্তু আমি চাচ্ছি একটা সমৃদ্ধ মেট্রোমেডিকা তৈরি করতে। আমি থাকবো না, আমার কলেজ, আমার সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আমার সংগঠন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি একটা ভালো বই আপনাদের হাতে তুলে দিয়ে যেতে চাই। বন্ধুরা, হঠাৎ করে এই কস্টিকাম তৈরি করতে গিয়ে আমার মধ্যে একটা জিনিস, একটা নতুন তথ্য আমার মাথায় কাজ করতে শুরু করলো, যে কোন বয়সের মানুষেরা কি কি রোগে আক্রান্ত হয়, এটা যদি প্রত্যেকটা ওষুধে দিতে পারতাম বোধহয় ভালো হতো। কারণ আমাদের তরুণ বন্ধুরা এগুলো সাধারণত ম্যাথমেটিকায় পায় না। যে সমস্ত পণ্ডিতদের বই আছে সেগুলো আমরা অনেক সময় আমরা তরুণ বন্ধুরাদের পড়া হয় না, অনেকে হয়তো পড়ে। কিরকম
কস্টিকামের শিশুকালে কি হয় একটু দেখে আসি। সব সময় ফোটা ফোটা প্রস্রাব হতে থাকে, এটি রাষ্ট্রাক্ষের মধ্যেও আছে, ফার্স্ট গ্রেডের লক্ষণ। শিশুদের যখন দাঁত গজায় ঠিক এই সময়টায় তার ত্বকের সমস্যা দেখা দেয়, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। শিশুদের কালো চুল এবং গায়ের রং যদি কালো হয়, যে সমস্ত শিশুদের গায়ের রং কালো এবং চোখের মনি কালো, এরা প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না, প্রস্রাবের বেগ এলে কাপড়ে প্রস্রাব করে দেয়, ফার্স্ট গ্রেডের লক্ষণ। শিশুদের মস্তিষ্কের এবং স্পাইনাল কর্ডের যে আবরণী পর্দা থাকে সেটির মধ্যে যদি কখনো যক্ষা পান, এটি ফার্স্ট গ্রেড। শিশুরা খুব ভীতু প্রকৃতির হয়, একা শুতে ভয় পায়, অন্ধকারে ভয় পায়, ভয়ে কাঁপে। কস্টিকামে শিশুরা দেরিতে হাঁটতে শিখে, টলমল করে পড়ে যায়, ফার্স্ট গ্রেড। এই তো গেল শিশুদের কাহিনী। মহিলাদের কি হয় একটু দেখে আসি। মহিলাদের কাশির সময় অল্প পরিমাণে প্রস্রাব বের হয়ে যায়, এটি নেকটামিউরও পাবেন, রিউমেক্সও পাবেন। একটু কাশি দিয়েছে, অল্প করে প্রস্রাব বেরিয়ে গেছে, আচ্ছা বলবো ডাক্তার সাহেব কি বলবো, একটু ফুক করে কাশি হলো, একটু ফুক করে কাশি হলো, আমার প্রস্রাবটা বাইরে, কাপড়টা নষ্ট হয়ে গেল, আমি নামাজ পড়তে পারি না। এটি নেকটামিউরও পাবেন, রিউমেক্সও পাবেন, কস্টিকামেও পাবেন। এই তো গেল শিশু এবং মহিলাদের কেস। বৃদ্ধ মানুষদের একটু দেখে আসি। বৃদ্ধ মানুষেরা এসে বলবে কি বলবো ডাক্তারবাবু, আমি তো ইদানিং নামাজ রোজা নিয়ে বিপদে আছি, কেন খালি ফোটা ফোটা করে প্রস্রাব হতেই থাকে, এটি অ্যালিয়াম সেবার মধ্যে পাবেন। এটি হচ্ছে কস্টিকামের ফার্স্ট গ্রেডের লক্ষণ। বন্ধুরা, এই প্রস্রাবের কথা মনে হলো তো একটা কথা, দুষ্টামির কথা মনে পড়ে গেল। এরকম প্রস্রাব হলে নামাজ রোজা করা যায়? বারবার কাপড় নষ্ট হলে গরিব মানুষদের কাপড় কয়টা বলেন? একজন মানুষ নামাজ পড়ে না, দুষ্টু, তো তার মসজিদের ইমাম বলছে যে তুমি এদিকে আসো, তুমি নামাজ পড়ো না কেন? অসুবিধা আছে। কি অসুবিধা? বলা যাবে না, কারণ তোমার বলতে হবে, নামাজও পড়তে হবে। তো বলছে যে ভাই আমার খালি ঘন ঘন পাদা হয়ে যায়। পাদা বুঝেন? মানে বাইসরে পায়খানা রাস্তা দিয়ে যে বাতাস বের হয় সেটাকে আঞ্চলিক ভাষায় কি বলেন? পাদ। তোকে পাদা হয়ে যায়। তো পাদা হলে কি, যে তুমি আবার উজু করবে? কয় যদি ফের পাদা হয়, কয় যদি ফের উজু করবা, বলছে যদি ফের পাদা হয়, মানে সে নামাজ পড়বে না, এই জন্য দুষ্টামি করছে। বন্ধুরা, আমার কাছে একটা ওই নোটিশ আছে, নোটিশটা আমি পরে আপনাদের পড়ে শোনাচ্ছি যদি ভুলে না যায়। তো যাই হোক, আমি কথাটা শেষ করিনি। কি যেন বলছিলাম? পড়বে না তাই দুষ্টামি করছে। ফের যদি পাদা হয় তখন হুজুর বলছে, বুঝছে যে ও নামাজ পড়বে না, তো বলছে তুই আবার উজু করবি, আবার যদি পাদা হয় আবার উজু করবি। এরকম 10 বার বলার পরে একই কথাই বলে, যদি আবার পাদা হয় তখন হুজুর বুঝছে নামাজ পড়বে না, বলছে ঠিক আছে তুই পায়দাই বাড়া, তোর আর নামাজ পড়া লাগবে না। তো কিছু মানুষ আছে তারা নামাজ পড়তে চায় না, তাদের হিসাবটা আলাদা, কিন্তু নামাজি মানুষ যারা, তাদের যদি এরকম বারবার প্রস্রাব হয় তাহলে তো বিপদ। এখন আসি বন্ধুরা, আমরা কস্টিকামের কিছু রোগ লক্ষণ একটু দেখে আসি। রোগ লক্ষণগুলো কি একটু দেখে আসি। সাধারণত এদের শরীরের ডান দিকে প্যারালাইসিস হয়, মুখের ডান দিক বেঁকে যেতে পারে, জিহ্বা, চোখের পাতা, শরীরের ডান দিকে যে কোনো অঙ্গের পক্ষাঘাতে লক্ষণ সাদৃশ্যে কস্টিকাম একটি অসাধারণ ওষুধ। বহুক্ষণ প্রসাব চেপে রেখেছে, প্রসাব করেনি, বারাত হয়েছে, একটু বেকায়দায় ছিল, কিংবা ইচ্ছা করে প্রসাব চেপে রেখেছে, আলসি করে শীতের দিন উঠেনি, যে কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে তার প্রস্রাব যন্ত্রে প্যারালাইসিস হয়ে গেছে, এখন আর প্রস্রাব সে ধরে রাখতে পারছে না, অথবা প্রস্রাব আসছে না। শরীর, হাত পা বা মুখ কাঁপে, এদের স্বরযন্ত্রের পক্ষাঘাত, যে কারণে অনেক সময় জিহ্বা বা স্বরনালীর পক্ষাঘাতের কারণে অনেক সময় কফ তুলে ফেলতে পারে না, কফ ফেলতে গেলে কফ জড়িয়ে যায়। প্যারালাইসিস বা প্রস্রাব সংক্রান্ত নানা রকম জটিলতা দেখা দেয়। পা দুর্বল, যে কারণে শিশুরা দেরিতে হাঁটতে শিখে। কস্টিকামে সকালবেলা কণ্ঠস্বর বসে যায়, ভেঙে যায়। বিকেলবেলা কণ্ঠস্বর যদি ভেঙে যায় তাহলে কি দিবেন? ফসফরাস। সকালবেলা যদি হয় তাহলে কস্টিকাম, কিন্তু সকালে ভেঙে গেলে কস্টিকাম আর বিকেলে ভেঙে গেলে ফসফরাস, বিষয়টা এরকম না, লক্ষণ মিলাতে হবে। সাধারণত কস্টিকামের কণ্ঠস্বরটা সকালবেলা বসে যায়, ফসফরাসের কণ্ঠস্বরটা বিকেলে বসতে দেখা যায় বা ভেঙে যায়। স্বরভঙ্গের কারণে একটি শব্দ উচ্চারণ করতে পারে না, এটি ফার্স্ট গ্রেড। এতটাই গলাস্বরটা বসে যায় যে এরা একটা শব্দ উচ্চারণ করতে পারে না। কোষ্ঠবদ্ধতা, এদের পায়খানা কষাটা কেমন একটু দেখে আসি, বারবার চেষ্টা করেও তারা মল বের করতে পারে না। মেরুদণ্ডটা যদি সোজা করে বসে কিংবা দাঁড়ায় তবেই তারা মল ত্যাগ করতে পারে, না হলে মল ত্যাগ করতে পারে না, অসুবিধা হয়। এদের অর্সের টাটানি এবং ক্ষতকর ব্যথা, অষাঢ়ে প্রস্রাব, একটু হাঁচি কাশি দিলে, যেটা খানিক আগে বলছিলাম। শ্বাসপ্যারিলা রোগীরা যদি সম্পূর্ণ সোজা হয়ে না দাঁড়ায় তাহলে প্রস্রাব হয় না। কস্টিকামে যেমন সোজা হয়ে দাঁড়ালে পায়খানা হয়, ক্লিয়ার হয়, ঠিক অনুরূপভাবে শ্বাসপ্যারিলা রোগী যদি সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ায় তবে প্রস্রাব হয়, বসে প্রস্রাব করতে কষ্ট হয়। হ্যাঁ, আমাদের সাথে ডাক্তার ইদ্রিস মজুমদার স্যার ঢাকা থেকে আছেন, ধন্যবাদ স্যার আপনাকে।
ডাক্তার মাসুদ মিয়া বোধহয় আছেন আমাদের সাথে নরসিংদী থেকে। স্যার আপনাকে ধন্যবাদ। তো চিবাফিলা নামে একটা ওষুধ আছে, এর রুগীরা এসে বলবে ডাক্তার সাহেব আমি যদি একটু পা ফাঁক করে সামনের দিকে একটু ঝুঁকে দাঁড়াই তাহলে প্রস্রাব হয়, নাহলে আমার প্রস্রাব বেরোতে চায় না, কি যন্ত্রণা কি ব্যথা। আমি প্রস্রাব করতে গেলে আমার একটু সামনের দিকে ঝুঁকে তবে পাটা ফাঁক করে দাঁড়াতে হয়, তবেই প্রস্রাব হয়। সাংঘাতিক মানসিক আঘাত বা দুর্বলকারী কোনো অসুখ হওয়ার কারণে অনেক সময় ব্রেনের সমস্যা দেখা দিতে পারে। মৃগী রোগীর ফিটের সময় কূপ অফ ব্রেনের মতো মুডটা এমনি করে বন্ধ করে ফেলে, খিঁচুনি হয়। ফিটের সময় মাথায় ঘাম দেখা দেয়। অজ্ঞান হওয়ার পূর্বে ডান পাশে পাক দিয়ে পড়ে যায়। কস্টিকামের একটা অসাধারণ, কস্টিকাম তো ডান দিক সবসময় আক্রান্ত, এটা তো আপনারা শুনছেনই। যদি এমন হয়, মানুষ বিকাশ স্যার আপনাকে আমি আগে দেখেছি, আপনার নাম বলেছি আমি অনেক আগেই। কস্টিকামের রোগীরা অজ্ঞান হওয়ার আগে, খিঁচুনি হওয়ার আগে, মৃগী রোগে আক্রান্ত হওয়ার আগে ডান দিকে পাক খেয়ে পড়ে যায়। বলবো আমি ডান দিকে পাক খেয়ে পড়ে গিয়ে তারপর অজ্ঞান হয়ে যায়। মাথা এক পাশে বেঁকে যায়, খিঁচুনি হয়, চোখের মনি ঘুরে, মুখে ফেনা কাটে, কারো কারো ফিটের সময় নাক দিয়ে রক্ত বের হতে পারে, নাক দিয়ে রক্ত বের হয়। মেয়েদের মাসিক কালে অর্থাৎ ঋতুর সময় ফিট হলে চাপ চাপ রক্তস্রাব হয়। মাসিকের সময় মহিলারা অজ্ঞান হয়ে যায়, চাপ চাপ রক্তস্রাব হয়। রাত্রিকালে তার ব্লিডিং থাকে না, শুধুমাত্র দিনের বেলায় থাকে। বাধক ব্যথা, মৃগীর মতো ফিট, আক্ষেপ, মুখ হাত পা গলনালীর আক্ষেপে ঠান্ডা পানি পান করলে বা চোখে মুখে একটু ঠান্ডা পানি ছিটালে উপশম হয়। কি বলবে মৃগীর রুগী? গায়ে পানি ছিটিয়ে দিলে আমি চেতন হয়ে যাই, আমি একটু উপশম বোধ করি, ভালো লাগে। গলনালীর আক্ষেপ বা খিঁচুনি, হাত পার খিঁচুনি, একটু পানি ছিটিয়ে দেবেন কিংবা একটু ঠান্ডা পানি খাইয়ে দেবেন, দেখবেন কস্টিকামের পেশেন্ট যদি হয় তাহলে সে আরাম বোধ করবে। এরা অজ্ঞান হলে আপনা আপনি প্রসব হয়ে যায় অসাড়ে। পেটের ব্যথা ও জ্বালা উদারাময়, ঠান্ডা পানি পান করলে উপশম। রুগী এসে বলবে আমার পেট খুব জ্বালা করছে, ব্যথা করছে, আমার পাতলা পায়খানা হচ্ছে, আমি একটু ঠান্ডা পানি খেলে ডাক্তারবাবু আমার এটা আরাম লাগে। এটি একটি দারুণ লক্ষণ। চর্মরোগ চাপা পড়ে যায়, যদি কেউ যদি আগুনে পুড়ে যায়, আগুনে পোড়া জায়গায় যদি ঘা হয়ে যায়, দাগ হয়ে যায়, কস্টিকাম একটা দারুণ ওষুধ। চর্মরোগ চাপা পড়ার পর থেকে মন ভালো লাগে না, চর্মরোগ চাপা পড়ে গেছে তখন থেকে মন ভালো লাগে না। চর্মরোগ চাপা পড়ে গেলে যেমন বা চর্মরোগ হলে যেমন শরীরাম খুব হতাশ, অনুরূপভাবে কস্টিকামের চর্মরোগ চাপা পড়লে তার মন ভালো লাগে না। আম বাতের মতন পুরাতন চুলকানি, বাতের ব্যথা, মাথার যন্ত্রণা, এইসব গরম প্রয়োগে উপশম হয়। মলদারের চুলকানি এবং কোনো কোনো ক্ষেত্রে চর্মরোগ ঠান্ডা পানিতে উপশম হয়। কস্টিকামের কিন্তু দুই ধরনের লক্ষণ পাচ্ছেন, কিছু ঠান্ডায় উপশম, কিছু গরমে উপশম। আগুনে পোড়ার পরে শরীর ভালো না লাগলে, একটা মানুষ হয়তো আগুনে পুড়ে গেছিল, তারপর থেকে তার শরীরে নানান সমস্যা, সেই ক্ষেত্রে এটি একটি দারুণ ওষুধ। বন্ধুরা, আঁচিল হলে আমরা খালি থুজা। আঁচিলের একটি বড় ওষুধ, বড় মাস্তান ওষুধ হচ্ছে কস্টিকাম। বড় আকৃতির, এর আঁচিলের ধরন কেমন, একটু বড় আকৃতির খাঁজ কাটা আঁচিল, অনেক সময় একটু ভেজা ভাব, অথবা একটু ঠোকা লাগলে সিনাবেরিসের মতো রক্তপাত হতে পারে। সিনাবেরিসে কিন্তু একটু ঠোকা লাগলে রক্তপাত হয় সিনাবেরিসের আঁচিলে। হাতের আঙ্গুলের ডগায়, চোখের পাতায়, নাকে, মুখমণ্ডলে যদি আঁচিল হয়, এই ক্ষেত্রে এইগুলো হচ্ছে, এই কস্টিকাম হচ্ছে ফার্স্ট গ্রেড। এই দাঁতের ব্যথা একটা পিকুলিয়ার লক্ষণ আছে বন্ধুরা। দাঁতের ব্যথায় মুখের মধ্যে ঠান্ডা পানি রাখলে তার ব্যথা আরাম হয়। ধরেন দাঁতের ব্যথা হচ্ছে, ঠান্ডা পানি মুখের মধ্যে রেখেছে, ব্যথা কমে গেছে, ব্যথাটা যদি আবার ফিরে আসে, এখন ঠান্ডা পানি দিলে আর কাজ করবে না, তখন আবার গরম পানি দিলে তার ব্যথাটা আরাম হবে। খেয়াল করেছেন? ঠান্ডা পানি দিলেন প্রথমবার, দাঁতের ব্যথা চলে গেছে, কিন্তু ব্যথা আবার ফিরে এসেছে, আর ঠান্ডা পানিতে কাম হবে না, এখন গরম পানি। অদ্ভুত লক্ষণ। কিন্তু কানে গুনগুন, ঠুং ঠুং, ফুন ফুন, টং টং, শো শো শব্দ করে, রোগী বিরক্ত হয়ে যায়, এসে বলবে ডাক্তার সাহেব কি বলবো, কানের মধ্যে টুংটাং টুংটাং পুং পাং শোষা শব্দ করতে আছে, যে কারণে আমি কানে অনেক সময় শুনতে পাচ্ছি না, আমি কানে বধির হয়ে গেছি মনে হচ্ছে। কস্টিকাম একটি কার্যকরী ওষুধ। নিঃশ্বাস ত্যাগ করলে কাশি হয়, ঠান্ডা পানি পান করলে কাশি কমে যায়। সকালবেলায় গলার স্বর ভেঙে যায়, খানিক আগে বললাম। বন্ধুরা, বাতের ব্যথা একটু দেখে আসবো, তার আগে আমরা মহিলাদের মাসিকের বিশৃঙ্খলার কারণে এদের অনেক সময় মানসিক সমস্যা দেখা দেয়। মহিলাদের সহবাসে অনিচ্ছা, এটি কস্টিকামে দারুণ কাজ করে, যে লক্ষণটি নেটটাম মিউসিপিয়াতেও পাওয়া যায়। বাতের ব্যথা, এদের মাংসপেশিগুলো মনে হয় টেনে খিচে ধরে আছে, সোজা করতে পারবে না, পা একবার হাত একটু বাঁকা করে শুয়ে আছে,
আর সোজা করতে পারবে না, মনে হয় টাইনে ছোট করে পা বাঁকা করে শুয়ে আছে আর টান দিয়ে সোজা করতে পারবে না। অর্থাৎ এর বাতের ব্যথা এরকম মনে হবে যে তার রশি দিয়ে টেনে বেঁধে রেখেছে অথবা তার রগগুলো টেনে খিচে ছোট করে ফেলেছে, যে কারণে সে সোজা করতে কষ্ট হয়। বাতের ব্যথায় রাস্টক্সের মতো সে স্থির থাকতে পারে না, এপাশ ওপাশ করে। রাস্টক্স এপাশ ওপাশ করাতে একটু আরাম পায়, কিন্তু কস্টিকাম এপাশ ওপাশ করাতে আরাম পায় না, কিন্তু তারপরও সে অস্থির এপাশ ওপাশ করতে থাকে। এসে বলবে ডাক্তার সাহেব আমার ব্যথার জায়গাটা মনে হয় টাইনে খিচে ছোট হয়ে গেছে। ঠান্ডা শুষ্ক বাতাসে বাড়ে, ভিজে গরম আবহাওয়ায় আবার কমে। বাতের ব্যথা সন্ধ্যায়, রাতে এবং খেয়াল করে বাতের ব্যথা সন্ধ্যায় এবং রাতে বাড়ে, আর কমে কখন? সকালে কমে। ব্যথার জন্য আক্রান্ত স্থানটা বারবার নড়াতে থাকে, কিন্তু তাতে ব্যথা কমে না, বরং ব্যথা বাড়ে। হাত পা এমন ভাবে কাঁপে, ভালোভাবে জিনিস ধরে রাখতে পারে না। ডাক্তার ডানহাম বলছেন এই যে স্কন্ধে ডাক্তার ডানহাম বলছেন স্কন্ধের ব্যথা এত বেশি, কিংবা স্কন্ধের পক্ষাঘাতের কারণে হাত এরকম করে উঁচা করতে পারে না। অনেক রুগী এসে বলবে ডাক্তার সাহেব হাত আমি এতটুকু উঠাইতে পারি, আর পারি না, ও আহা, আর উঁচা করতে পারছে না। আমি কস্টিকাম দিয়ে আমার জীবনে অনেক রুগী সারিয়েছি যাদের এই বাতের ব্যথায় হাত এর উপরে ওঠে না, কিংবা প্যারালাইসিস ওপরে উঠে না, আর হাত উঠাইতে পারে না। অসাধারণ ওষুধ কিন্তু কস্টিকাম। হাত পায়ে খিল ধরে। ডাক্তার ন্যাস বলছেন বাতের কারণে পক্ষাঘাত হয়ে যদি কোনো রোগী পঙ্গু হয়ে পড়ে, খেয়াল করেন ডাক্তার ন্যাস কিন্তু পৃথিবী বিখ্যাত একজন বড় পণ্ডিত, তিনি বলছেন বাতের ব্যথার কারণে কোনো মানুষের যদি প্যারালাইসিস হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, মেট্রোমেডিকায় যত ওষুধ আছে সব ওষুধ আমি ফেলে দিতে পারি, মাত্র 3টা ওষুধ দিয়ে আমি এই রোগীর ট্রিটমেন্ট করতে পারি। কি কি? কস্টিকাম, সালফার এবং রাস্টক্স। বলছে মেট্রোমেডিকার সমস্ত ওষুধ ফেলে দিয়ে আমি এই মাত্র 3টা ওষুধ দিয়েই ট্রিটমেন্ট করতে পারি। কোন ক্ষেত্রে? যদি কারো বাতের ব্যথার কারণে প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে যায়, কস্টিকাম এই ক্ষেত্রে অসাধারণ একটি ওষুধ। বন্ধুরা, পেটের মধ্যে মনে হয় যেন চুন ফুটছে, কেন জানেন? কস্টিকাম কি থেকে তৈরি? ভালো করে একটু দেখে নিন। চুন ফুটলে যেরকম মানে আপনারা চুন গলিয়ে দেখেন পানিতে কিরকম, ঠিক এরকম যেন মনে হবে যে চুন ফুটছে পায় পেটের মধ্যে। এতে যথেষ্ট ক্ষুধা থাকে, কিন্তু খাবার দেখলে ক্ষুধা চলে যায়, খেতে পারে না। বন্ধুরা, কিছু কম্পেয়ার আমরা করে আসি কস্টিকামের সাথে অন্য অন্য ওষুধের কোন কোন ক্ষেত্রে কম্পেয়ার করা যায়। দারুণ কিছু কম্পেয়ার আছে। জ্বালা, কস্টিকামে কিন্তু জ্বালা আছে, কস্টিকামে জ্বালা সহ ব্যথা, সালফারে জ্বালা সহ চুলকানি, আর অ্যাপিসমেলে জ্বালা সহ ফুলা এবং ব্যথা। 3টাতে জ্বালা আছে। তাহলে কস্টিকামে জ্বালা এবং ব্যথা, সালফারে জ্বালা এবং চুলকানি, অ্যাপিসমেলে জ্বালা, ফোলা এবং ব্যথা। বোঝা গেছে বন্ধুরা? এরপরে আমরা আসি কাশি এবং গলার রোগ। কস্টিকাম, আর্জেন্ট মেটালিকাম এবং হিপাসাল 3টার কম্পেয়ারটা করে আসি। কস্টিকাম খুব সকালে কাশির সাথে গলার স্বর ভেঙে যায়, ঠান্ডা পানি পানি উপশম, গলার মধ্যে জ্বালা কর ব্যথা। কিন্তু আর্জেন্ট মেটালিকামে কিরকম? আর্জেন্ট নাইট নয় বন্ধুরা, আর্জেন্ট মেট মাথায় রাখেন। গায়ক কিংবা বক্তা যারা, আর্জেন্ট নাইটিকামে কিন্তু আছে গায়ক এবং বক্তাদের গলার স্বর ভেঙে যায়, কিন্তু আমি এখানে সেটা বলছি না। গায়ক কিংবা বক্তাদের খুব সকালে কষ্টকর কাশি, খুব সকালে কিন্তু কস্টিকামেরও কাশি। আর আর্জেন্ট মেটালিকামের খুব সকালে কষ্টকর কাশি, রাইতে শুলে উপশম, শ্বাসনালীতে ছিন্নকর ব্যথা। আর হিপাসালফে এটারও সকালে কাশি, সর্বাঙ্গ, তবে উত্তাপ প্রয়োগে উপশম। আর এই টনসিলের ব্যথা এত ব্যথা গলা স্পর্শ করা যায় না। তাহলে 3টা 3 রকম পেলাম। এরপরে আমরা দেখে আসি প্যারালাইসিসে কস্টিকামের সাথে ল্যাকেসিসের কম্পেয়ারটা একটু করে আসি বন্ধুরা। কস্টিকামের পক্ষাঘাত হচ্ছে শরীরের ডান দিকে, ডান হাতে, ডান চোখে, মুখের ডান দিকে, ডান পায়ে, এক কথায় শরীরের ডান দিকে। ঠান্ডা বাতাস লাগার ফলে প্যারালাইসিস। যখন আপনি কেস টেকিং করবেন, কজেশনটা জিজ্ঞাসা করবেন, বলবে বাবু আমি ঠান্ডা বাতাস লেগেছিল, তারপরেই কিন্তু আমি অসুস্থ। পক্ষাঘাতের লক্ষণ পরিষ্কার আবহাওয়ায় বৃদ্ধি ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় উপশম। যেখানে পরিষ্কার আবহাওয়ায় ভালো থাকার কথা ছিল সেখানে উল্টাটা, যেখানে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়ার কথা ছিল সেখানে স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেই তার রোগ কমে। কস্টিকামে একটা উল্টা লক্ষণ খেয়াল করেন। চোখের উপর পাতাটা যেন ঝুলে পড়েছে, যেমনটা জেলসিমিয়ামে দেখা যায়, কিন্তু কস্টিকামে যেন অনেক বেশি, মনে হয় চোখের পাতা খুলতে পারে না, অসাড়ে প্রস্রাব হয়,
না দাঁড়ালে ভালো করে পায়খানা হয় না। আর লেখেসিসে কি তাহলে একটু দেখে আসি। কস্টিকামের প্যারালাইসিস হচ্ছে ডান দিকে, আর লেখেসিসের প্যারালাইসিসটা হচ্ছে শরীরের বাম দিকে। হতে পারে বাম হাত, হতে পারে মুখের বাম দিক, হতে পারে বাঁ ঠ্যাং, মানে বাঁ পা আর কি। তাই এদের প্যারালাইসিস কেন হয়? কস্টিকামের প্যারালাইসিসটা হচ্ছে ঠান্ডা বাতাস লাগার কারণে, আর প্যারালাইসিস লেখেসিসেরটা কেন হচ্ছে? উচ্চ রক্তচাপের কারণে। উচ্চ রক্তচাপের পরেই হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে। ঘুমের মধ্যে একটা বাড়ে, জিব্বা কাঁপে। প্যারালাইসিসের রুগী দেখতে গেছেন, লেখেসিসের জিব্বা বের করতে বলবেন, বের করতে পারবে না, নিচের দাঁতে বেঁধে যাবে মাথাটা, জিব্বা টাইট করে কাপড় পরতে পারে না, জিব্বা বের করতে গেলে নিচের দাঁতে বেঁধে যায়, আর ঘুমের মধ্যে তার রোগটা বাড়ে। তাহলে কস্টিকাম ডান, লেখেসিস বাম। ওর বাড়ে কখন, ওর বাড়ে কখন, তফাৎটা করে দিলাম। এখন আসি বন্ধুরা, চোখের উপর পাতাটা যে ঝুলে যায়, ন্যাসের অনেকগুলো ওষুধ আছে, ট্রিও, মানে 3টা ওষুধের প্রায় সেম সেম লক্ষণ, এটাকে বলছে ট্রিও মেডিসিন। চোখের উপর পাতা ঝুলে পড়েছে, ন্যাসের 3টা ট্রিও ওষুধ কি কি? কস্টিকাম, জেলসিমিয়াম, সিপিয়া, 3টা ওষুধে চোখের উপর পাতাটা ঝুলে পড়া আমরা দেখতে পাই। কম্পেয়ারটা কিভাবে করব? কস্টিকামের চোখের পাতাটা এতটাই ঝুলে পড়ে মনে হয় যেন আঠা দিয়ে লাগানো, পাতা তুলতে পারে না। জেলসিমিয়ামে তাই, কিন্তু এরকম নয় যে আঠা দিয়ে লাগানো, এত ভারী নয়, ভার ভার বোধ। তফাৎটা এখানে। বন্ধুরা, আমরা অভিজ্ঞান একটু দেখে আসি কস্টিকামের। যে জীবনে আনন্দহীনতা আসার আগে এক সময় কস্টিকামের জীবনে খুব আনন্দ ছিল, এখন নিরাশ, অসুস্থ হয়ে, কিন্তু এক সময় তার মধ্যে অনেক আশা ছিল। এখন খুব টেনশন, কিন্তু এক সময় টেনশন ফ্রি ছিল। এখন জীবন যুদ্ধে পরাজিত, কিন্তু এক সময় সে ছিল বিদ্রোহী। কবি নজরুল যেন। বন্ধুরা, কস্টিকাম এবং ফসফরাস উভয়ের শীতকাতর, উভয়ের মানসিক লক্ষণে মিল আছে, উভয়ই হচ্ছে সহানুভূতিশীল, কিন্তু পরস্পরের শত্রু সম্পর্ক। কস্টিকামের রোগীরা প্রায় পিত্তপ্রধান। পিত্তপ্রধান বই লেখা থাকে, পিত্তপ্রধান পিত্তপ্রধান। আমরা কি মনে করি? পিত্তপ্রধান মনে খালি পিত্তরস বেশি নামে বেশি নিঃসৃত হয়। বন্ধুরা, পিত্তপ্রধান ডাক্তারি ভাষায় বলা হয় যারা বদমেজাজি তাদেরকে। কেন সে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করার সময় নাই। এখন আমরা দেখে আসি এদের, আমরা আলোচনা কিন্তু প্রায় শেষের পথে। কস্টিকামের রোগীরা ভয়ের স্বপ্ন দেখে, ঝাল খেতে পছন্দ করে। মেজাজি মানুষরা সাধারণত বেশিরভাগই ঝাল খায়, যারা ঝাল খায় তারা কিন্তু একটু মেজাজি হয়, মাথায় রাখবেন। এটি আমার পর্যবেক্ষণ, হতে পারে ব্যতিক্রম তো থাকবেই। তো বন্ধুরা, নিষেধ কি কি? কস্টিকাম যদি কাউকে দেন, কফি, চর্বি, মাংস, টক, ঠান্ডা, মশলা জাতীয় খাবার নিষেধ করবেন, না হলে ওষুধে কাজ অনেক সময় বাধাগ্রস্ত হয়। বন্ধুরা, যারা বিশুদ্ধ হোমিওপ্যাথি চর্চা শিখতে চায় তারা শিখবে, যারা অপচর্চা করবে, উল্টা পাল্টা করবে, তারা করতেই পারে, তাদেরকে আমরা ঠেকাতে পারবো না। তবে একটা গল্প আমার মনে পড়ছে, সেটা হচ্ছে এরকম। ভণ্ড পীরের মুরিদ নামাজ পড়ে না, তার পীরে নাকি বলেছে নামাজ পড়া লাগবে না, খালি কলবে জব্বা, তাতেই তুমি বেহেশতে যাবা। নামাজ পড়ে না, সে প্রসাব করে পানিও খরচ করে না, কিন্তু খালি ধর্মের কথা বলে। তাই একদিন এক হুজুর তাকে ধরছে, এদিকে আসো, প্রসাব করে উঠে এলা, তুমি পানি খরচ করলে না কেন? তো বলছে কারণ আছে। কি কারণ আছে? আমার হুজুর নিষেধ করছে। কেন নিষেধ করছে? বলছে, শুনে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন পানি করে যে পানির জন্য জীবন দিয়ে দিয়েছে, আমি এই পানি এই জায়গায় ঠেকাবো না। মানে পানির জন্য আল্লাহর হাবিবের নাতি মারা গেছে, যে কারণে উনি তার প্রসাবের জায়গায় পানি ঠেকাবে না, তাই সে প্রসাবের পরে পানি খরচ করে না। কত বড় বাটপার, চিন্তা করেন, যে নামাজ পড়বে না, পানিও খরচ করবে না। কেন পানি খরচ করবে না? তার যুক্তি হলো যে যেহেতু বক্তব্য হলো যে পানির জন্য আল্লাহর হাবিবের নাতির জীবন গেল, সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো না, তাই সে পানি খরচ করে না। তেমন কিছু মানুষ আছে যারাকে আপনি যতই ভালো কথা বলেন, সে অর্গানন মানবে না, সে দর্শন মানবে না, সে ম্যাথমেটিকা মানবে না, তার ভণ্ডামি করতে মন চায়, সে তা করবেই। আর কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে নকল করা। আগের জন দেখে দেখে, মানে আগের জন লিখছে তার মেমোরি থেকে, ভালো ছাত্র, পিছের জন হলো নকল করছে তাকে দেখে দেখে। আগের জন তাড়াহুড়া করে লিখছে, পাতা উল্টাচ্ছে, এখন তাড়াহুড়া করে দেখতে যাচ্ছে, ভুল দেখছে এবং ভুল লিখছে। আগের জন লিখেছে যে শত বিপদের মধ্যেও সম্রাট শাহজাহান ভাঙিয়া পড়িতেন না, পিছের জন দেখে লিখতে যায় নকল করেছে যে শত বিপদের মধ্যেও সম্রাট শাহজাহান জাঙ্গিয়া পড়িতেন না। উনি লিখেছেন ভাঙিয়া পড়িতেন না, উনি লিখছে জাঙ্গিয়া পড়িতেন না। এখন খাতা তো স্যারের হাতে গেছে,
খাতা নেওয়ার পরে স্যারে তো ওরা ডাকাইছে এদিকাই, তো এনে কি লিখেছিস? কয় কি লিখেছিস স্যার? কয় তুই লিখেছিস সম্রাট শাহজাহান শত বিপদে ও জাঙ্গিয়া পড়িতেন না, তুই কোথায় পারি? কই শাহজাহান দুটা দিয়েছে, তখন বলছে স্যার ওই আমি সামনের জন্য দেখে লিখে লিখে লিখছি। তো বলছে ওইটা তো হবে সম্রাট শাহজাহান শত বিপদের মধ্যে মনোবলটা ভাঙিয়ে পড়তো না, সে কথাই লিখেছে। তো ভাঙিয়ে পড়িতেন না, তুই জাঙ্গিয়া লিখেছিস কেন? তো নকল করলে যা হয়, যখন কেউ লিখবে ভাঙিয়ে পড়িতেন না, তখন আপনি তো লিখবেন জাঙ্গিয়ে পড়িতেন না। এখন এই অবস্থায় যা হওয়ার তাই হবে। এখন বন্ধুরা, আমরা সবসময় বলি স্বচ্ছ প্র্যাকটিসে আসতে হবে, তাতে আপনার লাভ, মানুষের লাভ। আর মানুষের জন্যই কিন্তু আপনি, জগতের জন্যই কিন্তু আপনি ডাক্তারি করছেন। এখন বন্ধুরা, একটা গল্প দিয়ে আমি আজকে শেষ করতে চাই আলোচনা। বর্ষার দিন এক ভদ্রলোক হোন্ডা নিয়ে গেছে গ্রামে। তো গ্রামে ফিরার মানে তখন বৃষ্টি ছিল না, রাস্তা ভালো ছিল, কিন্তু সে যে ফিরার আগে বৃষ্টি হয়ে রাস্তা এত কাদা হয়ে গেছে, পাক হয়ে গেছে যে গাড়ি নিয়ে আসতে পারছে না, গাড়ির চাকা আটকে গেছে। তো গ্রামের এক গরিব মানুষ, মূর্খ মানুষ, ওই গাড়িটা ঠেলা থাকে এত উঠিয়ে দিয়েছে, রাস্তায় উঠিয়ে দিয়েছে। রাস্তায় উঠিয়ে দিলে এই চিন্তা লোক করছে, এই লোক চিন্তা করছে হোন্ডাওয়ালা এত কষ্ট করে বেচারা ঠেলে রোডে উঠিয়ে দিলে, আমি তো একা আনতে পারতাম না। এখন সে বলছে যে ভাই আপনি গাড়িটা যে ঠেলা কষ্ট করে উঠে দিলেন, আপনাকে কি দেবো? বলছে না না, কিছু লাগবে না, গ্রামে এরকম গাড়ি ঘোড়া, গরুর গাড়ি, ঘোড়া গাড়ি কত কিছু পুঁতে যায়, কাদা আটকে যায়, আমরা ঠেলে উঠে দিই, কিছু লাগবে না জান। তো ভদ্রলোক তা ভদ্রতার খাতিরে 50 টাকা বের করে বলছে কিছু খায়। 50 টাকা তার হাতে দিয়ে যখন হোন্ডাটা স্টার্ট দিয়েছে, তখন চিন্তা করছে এত না করলাম তাও 50 টাকা, সেই আমলে 50 টাকা তো অনেক টাকা। তখন বলছে ভাই একটু দাঁড়ান। তবে হুন্ডা আলা মনে করছে বোধহয় হুন্ডায় উঠে বোধহয় যাবে সামনে। বলছে কি কিছু বলবেন? কয় হ্যাঁ। কি যাবেন আমার সাথে সামনে? হুন্ডায় ওঠে। কয় না। কয় তাহলে? তো বলছে ভাই আমার 50 টাকা ঠকা হয়। তের হুন্ডা আলার রাগ হচ্ছে, বেটা তোকে যখন বললাম কি দেবো, তুই বললে লাগবে না, কিছু লাগে না, এখন তোমাকে আমি নিজের থেকে 50 দিয়েছি, তোমার লোভ হয়েছে, তুমি বলছো ঠকা হয়, তাই না? মনে মনে বলছে। তো বলছে ওই টাকাটা তাহলে ফেরত দেন। ওই টাকাটা যখন ফেরত দিয়েছে, এখন টাকা ফেরত দিয়ে এই লোক মনে করছে 50 ফেরত দিয়েছি, না জানি 100-200 দেবে। টাকাটা ফেরত নিয়েছে, হুন্ডা তো স্টার্ট দেওয়া হয়েছিল, কই সে একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দিলে তার গালে এমন জোরে থাপ্পড় বা চড় দিয়েছে, সে এখন চোখে মুখে অন্ধকার দেখছে। হুন্ডাওয়ালা ততক্ষণ গাড়ি টান দিয়ে অনেক দূর চলে গেছে, সোজা রাস্তা তো অনেক দূর থেকে দেখা যায়। এখন যখন তার চোখে মুখে অন্ধকার কাটছে, তখন হুন্ডার দিকে তাকায় আর মনে মনে কয়, আর গাল নাড়ে আর কয়, হারে শালা 50 টাকা দিয়েছিল, তাই তো ভালো ছিল, এ বেশি চাইতে যাই তো থাপ্পড়টা খেলাম। তাই এখন যাই, টাকা পায় আর না পায়, মনের গুদগুদি তো মিটলো। তো অনেক সময় অনেক মনে গুদগুদি মিটে থাপ্পড় খাওয়ার পরে রুগী মরে, বিপদে পড়ে, ঝামেলা বাঁধে, পুলিশ আসে, তখন তার মনের গুদগুদি মিটে, তখন মনে হয় এটা কেন করছিলাম, ওটা কেন করছিলাম, উল্টাপাল্টা করলাম, 5টা ওষুধ দিলাম কেন, তখন বুঝে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।